মলিকুলার অধ্যায়ে তোমরা জানো যে প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করছিলাম। প্রাণী টিস্যু চার ধরনের: আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। প্রাণী টিস্যু চার ধরনের: আবরণী কলা, যোজক কলা, পেশী কলা, স্নায়ু কলা। তার মধ্যে আবরণী কলা, যোজক কলা শেষ হয়েছে, পেশী কলা, স্নায়ু কলা বাকি আছে। এগুলো ইনশাআল্লাহ পেশী কলা, স্নায়ু কলা নিয়ে ঈদের পরে আমরা আলোচনা শুরু করব। ঈদের আগে একটা টপিকস বাকি ছিল, এটা পড়াতে পারি নাই। এই অংশটা হচ্ছে পড়িয়ে দ্বিতীয় অধ্যায়ের এর আগের সবটুকু অংশ আমি কভার করে দিতে চাই। তোমরা জানো প্রথম অধ্যায়ের মডেল টেস্ট অলরেডি নিয়ে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এটার খাতা এবং রেজাল্ট সবকিছু ঈদের ছুটিতে আমি দেখে কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তোমরা দ্বিতীয় অধ্যায়টা ঈদের ছুটিতে ভালো করে পড়ে ফেলার চেষ্টা করো, কারণ দ্বিতীয় অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটার পরীক্ষা খুব রিসেন্টলি আমি নিয়ে নেব ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে। আর যে কথাটা বলতে চাই, দ্বিতীয় অধ্যায়ে যারা নতুন জয়েন করেছো, পুরাতন ক্লাসগুলো করনি, তোমাদের বন্ধুরা যাদের কাছে নোটগুলো লেখা আছে তাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারো, অথবা আমাদের গ্রুপে অনেক নিচে স্ক্রল করে যেতে হবে, সেখানে দ্বিতীয় অধ্যায়ের ক্লাস লেকচারগুলোর ছবি দেয়া আছে। সুতরাং তোমাদেরকে আমি বলতে চাই, দ্বিতীয় অধ্যায়ের লেকচারগুলো কালেকশন করে ভালো করে পড়তে থাকো। দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা খুব রিসেন্টলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে উদ্দেশ্য করে যে কথাটা বলতে চাই, বইয়ের কোনো লাইনই আমি আমার লেকচারে বাদ দেওয়ার চেষ্টা করি না কখনোই। ইনশাআল্লাহ প্রত্যেকটা লাইনে আমি পড়াতে চাই। মাইটোকন্ড্রিয়ার যে অংশগুলো বাকি ছিল সেগুলো আমি লিখে দিয়েছি, আজকে আরো কিছু অংশ লিখে দিব ইনশাআল্লাহ। মাইটোকন্ড্রিয়ার গঠন আমি তোমাদের এর আগে পড়িয়েছিলাম। যারা মাইটোকন্ড্রিয়ার গঠনটা মিস করেছো তাদের জন্য সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট, বহিঃস্তর, বাইরেরটা, ভেতরটা অন্তঃস্তর। মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা আবরণ দ্বারা আবৃত। বাইরেটাকে বলে বহিঃস্তর, ভেতরটাকে বলে অন্তঃস্তর। বাইরের স্তরটা মসৃণ, একদম মসৃণ, কোনো ভাঁজ নাই। ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। ভিতরের স্তরটা, অন্তঃস্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ভাঁজগুলোকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়ার ভাঁজ হওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। এখানে নাদিয়া ইসলাম বলেছে কতদিন ছুটি দিব। ছুটি ইনশাআল্লাহ ঈদের পর 3 দিন পর্যন্ত ছুটি থাকবে ইনশাআল্লাহ। তারপরে আমরা শুরু করে দিব আবার। ঈদের 3 দিন পর্যন্ত ছুটি থাকবে ইনশাআল্লাহ। তারপর থেকে আমরা আবার আমাদের রেগুলার ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা ঈদের 3 দিন ছুটি কাটাও ইনশাআল্লাহ, তারপর আবার আমাদের দেখা হবে। আবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। খুব বেশি দিন আমরা ছুটি নিব না ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব ব্যাক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা আবরণ দ্বারা আবৃত। বাইরের স্তরটা বহিঃস্তর, ভিতরের স্তরটা অন্তঃস্তর। অন্তঃস্তরটা বা ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে কিছু বৃন্তযুক্ত গোলাকার বস্তু রয়েছে। বৃন্তযুক্ত গোলাকার বস্তু, ডান্ডাযুক্ত গোলাকার বস্তু। এই বৃন্তযুক্ত এই গোলাকার বস্তুগুলোর নাম দিয়েছে বিজ্ঞানীরা অক্সিজোম। বৃন্তযুক্ত গোলাকার বস্তুগুলোর নাম দিয়েছে বিজ্ঞানীরা অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে জেলির মতো কিছু তরল বস্তু দেখা যায়, যাকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার গঠন ভেরি সিম্পল এবং অলমোস্ট এতটুকুর মধ্যে মাইটোকন্ড্রিয়ার গঠন হয়ে যাচ্ছে। মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদের চিত্র এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার গঠনে দুই স্তর বিশিষ্ট আবরণ, বাইরের স্তর বহিঃস্তর, ভেতরের স্তর অন্তঃস্তর। ভেতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু রয়েছে তাদেরকে বলে অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার ভিতরে জেলির মতো যে তরল থাকে তাকে বলে ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার অবস্থান আমি তোমাদের বলতে পারিনি এর আগে। যারা গত ওই যে একটা মেয়ে লিখলো যে 25 ফেব্রুয়ারিতে আমি মাইটোকন্ড্রিয়ার গঠন পড়িয়েছিলাম, তো 25 ফেব্রুয়ারিতে যদি মাইটোকন্ড্রিয়ার গঠন পড়াই, তারপরে বাকি থাকলো অবস্থানের কাজ। তোমরা 25 তারিখের পরে মাইটোকন্ড্রিয়ার অবস্থানের কাজের মধ্যে লিখে রাখো যে 25 ফেব্রুয়ারির পরে আবার হচ্ছে 11 মে। 25 ফেব্রুয়ারির পরে 11 মেতে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্লাস হয়েছে। এটা খাতায় ওই 25 ফেব্রুয়ারির শেষে লিখে রাখলেই চলবে। 25 ফেব্রুয়ারিতে মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ যেখানে শেষ হয়েছে সেখানে লিখে রাখো। এর পরবর্তী অংশ অবস্থান আর কাজ, মাইটোকন্ড্রিয়ার অবস্থান ও কাজ 11 মে থেকে দেখে নিতে হবে। তো আসো আমরা মাইটোকন্ড্রিয়ার অবস্থান নিয়ে কথা বলি। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ আর প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ আর প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া দেখা যায়। প্রাককেন্দ্রিক প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তোমরা জানো কোষ দুই ধরনের, একটা হচ্ছে আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, আর প্রকৃত কোষের আরেকটা নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রকৃত কোষে থাকে,
তবে কিছু প্রকৃত কোষ, এমনকি কিছু প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া না থাকতে পারে। কিছু প্রকৃত কোষ যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডস, এগুলো বৈজ্ঞানিক নাম, তাই নিচে দাগ দিতে হচ্ছে। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু প্রকৃত কোষ যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডস, এই প্রোটোজোয়া জীবগুলোতে, ক্ষুদ্রতম প্রাণী প্রোটোজোয়া জীবগুলোতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে মাইটোকন্ড্রিয়ার অবস্থানে তুমি কি বলতে চাও? মাইটোকন্ড্রিয়ার অবস্থানে তুমি আমাকে কি বোঝাতে চাও? তুমি আমাকে বলতে চাও যে উদ্ভিদ আর প্রাণী কোষ সবার মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, কিছু আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু প্রকৃত কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত দেখা গেছে। যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডস ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া ছিল না। বিজ্ঞানীরা যখন আবিষ্কারের কিছু হিস্ট্রি খুঁজে পায়, আবিষ্কার করার পরে তারা বিজ্ঞানীরা আবিষ্কার করে আর বিবর্তন বিজ্ঞানীরা বসে থাকে কখন বিজ্ঞানীরা আবিষ্কার করবে, আর তারা একটার সাথে মিলিয়ে আরেকটা বিবর্তন তত্ত্ব বানায় দিবে। যেমন তারা বিভিন্ন সময় মানুষকে লেজওয়ালা জীব থেকে সৃষ্টি হওয়ার ব্যাখ্যা দিয়েছিল, যে তোমার পূর্বপুরুষের লেজ ছিল, সেখান থেকে আস্তে আস্তে তুমি লেজ ছাড়া হয়েছো। বিজ্ঞানীরা বলে তোমার পূর্বপুরুষ মাছ ছিল, তোমার পূর্বপুরুষ সমুদ্রে থাকতো, পানিতে থাকতো, যারা ছিল মাছ। মাছগুলোর যখন স্বপ্ন হলো তারা একটু ডাঙায় উঠবে, তখন মাছগুলো হয়ে গেল ব্যাঙ, ব্যাঙ আর একটু উন্নত হয়ে হলো টিকটিকি, টিকটিকি উন্নত হয়ে হলো পাখি, পাখি থেকে তুমি এসেছো। এরকম ভাবে আস্তে আস্তে কখনো তোমার দেহে লেজ ছিল, লেজ থেকে আস্তে আস্তে এরকম মানুষের সৃষ্টি হয়েছে, অ্যাকর্ডিং টু বিবর্তনবাদ নাস্তিক শয়তানদের মতবাদ। এগুলো তোমাদের সেই প্রথম অধ্যায় থেকে তোমাদের মধ্যে এই বিবর্তনের তত্ত্ব একটু একটু করে ঢুকাতে চায়, এবং তোমাদের এই সাধারণ স্টুডেন্টদেরকে ছোট বয়স থেকে নাস্তিক বানিয়ে দিতে চায়। হাজারো ভুলে ভরা নাস্তিক তত্ত্ব, মিথ্যা কথা আর বানোয়াট কথায় ভরা নাস্তিক তত্ত্ব, যারা এই দুনিয়াতে ধর্ম থেকে দূরে সরিয়ে পৃথিবীতে ধর্ষণ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, খুন, এইসব মারাত্মক অন্যায় কাজগুলো যারা করতে চায়, তারাই এগুলা আমাদের বইতে ঢুকিয়ে দিচ্ছে। তোমরা আমাদের কমন একটা গ্রুপ আছে, ডক্টর ফয়সালস বায়োলজি, অনলি ডক্টর ফয়সালস বায়োলজি, সেই গ্রুপে তোমরা দেখবা তোমাদের এই 12 নম্বর অধ্যায়ের নাস্তিক তত্ত্বের কত মিথ্যা কথাগুলো সেখানে আমি কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে এখানে যখন ওরা দেখলো যে আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, কিছু সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, তখন ওরা বললো যে বিবর্তনের ইতিহাসে এমন কি হতে পারে, মানে এরা এখানে যে কথাগুলো বলছে এমন কি হতে পারে, মানে ওরা নিজেরাও কনফিউজড, এবং ওরা ওদের কথাগুলো সব এরকমই, যে এটা হয়তো এরকম, কল্পনা করা যায় এরকম, ধারণা করা হয় এরকম, ওদের কথাগুলো সব এরকম, অনুমান করা হয়, মানে ওদের কথার মধ্যে কিন্তু সবগুলোই বিজ্ঞানীরা আবিষ্কার করে আর ওরা বসে বসে তত্ত্ব দেয়। তোমরা ফেসবুকে দেখবা কিছু নাস্তিক আছে, ওরা বসে বসে নাস্তিক্য তত্ত্ব দেয়া শুরু করে। কিছু ফেসবুক গ্রুপ আছে নাস্তিকদের গ্রুপ, ওরা বসে বসে নাস্তিক তত্ত্ব বানায়। ওরা সবাই সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা আবিষ্কার করে আর ওরা একটার সাথে আরেকটা মিল দিয়ে বলে ও এটা থেকে এটা এসেছে, এটা থেকে এটা এসেছে। তাহলে ওরা বলে এমন কি হতে পারে যে বিবর্তনের ইতিহাসে কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ার পূর্বসূরীরা ঢুকে পড়েছিল। যেহেতু সুকেন্দ্রিক কোষে প্রথম দিকে মাইটোকন্ড্রিয়া ছিল না, পরবর্তীতে সকল সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে, তাহলে মাইটোকন্ড্রিয়া কি সুকেন্দ্রিক কোষের ভিতরে ঢুকে গিয়েছিল, তারপর থেকে মাইটোকন্ড্রিয়া কোষের স্থায়ী বাসিন্দা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যপাতের ভিত্তিতে বিবর্তনের বিজ্ঞানীরা এরকম মিথ্যা কথাই আপাতত সাজাতে পেরেছে। তাহলে বিজ্ঞানীদের আবিষ্কার করে বিবর্তনের নাস্তিকগুলো বসে থাকে কত সুন্দরভাবে একটা মিথ্যা কথা সাজাতে পারে, এবং ওদের মূল মন্ত্রই মানুষকে ধর্ম থেকে সরাবে এবং ধর্ষণ, ব্যভিচার এগুলো বাড়াবে। তাহলে এটা ওদের একটা কথা। যখন ওরা দেখতে পাচ্ছে যে প্রকৃত কোষে প্রথমে মাইটোকন্ড্রিয়া ছিল না, পরে সকল প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে, তো ওরা বলছে যে এমন হয়েছিল হয়তো যে প্রকৃত কোষে কখনো মাইটোকন্ড্রিয়া ঢুকে গিয়েছিল, তারপরে ঢুকে যে স্থায়ী বাসিন্দা হয়েছে, তারপরে এভাবে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয়েছে। মাইটোকন্ড্রিয়া কিভাবে সৃষ্টি হয়েছে এটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞানীরা এখনো বিভিন্ন জার্নালে লিখেছে মাইটোকন্ড্রিয়া কিভাবে আবিষ্কার হয়েছে। যারা বায়োলজি সায়েন্টিস্ট তারা বলেছে এটা কনফিউজ, কারণ মাইটোকন্ড্রিয়ার হিস্ট্রি এটা গবেষণা করে তারা পাচ্ছে না যে সৃষ্টি হয়েছে কিভাবে। কিন্তু বিবর্তনবাদের নাস্তিকগুলা নিজের মতো করে একটা তত্ত্ব সাজিয়ে দেয়, কারণ আল্লাহ এত জটিল গঠন বিশিষ্ট মানুষ, এত জটিল গঠন বিশিষ্ট প্রাণী তৈরি করেছে, যার গঠন ঘাটতে গেলে এটার হিস্ট্রি
খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তুমি পাবা না এটা কোত্থেকে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, কিভাবে এটা সৃষ্টি হলো। কারণ আল্লাহ যেটা বানিয়েছে তুমি সেটা সৃষ্টি করতে গেলে, সেটা গবেষণা করতে গেলে তুমি নিতান্তই খুঁজে পাবা আল্লাহকে, যে মহান রব্বুল আলামিন, আল্লাহ সর্বশক্তিমান, উনি হচ্ছে এগুলো হচ্ছে তৈরি করতে পারে এত জটিল গঠন, যেটার ইতিহাস হিস্ট্রি বিবর্তনবাদীরা কোনোদিনই পাবে না। আমরা গবেষণা করে এগুলো বের করতে পারবো না। কারণ আল্লাহ বলেছে, আল্লাহকে যারা চিনতে চাও, আল্লাহকে যারা জানতে চাও, যারা ঈমান আনতে চাও, যারা আল্লাহকে বিশ্বাস করতে চাও, তারা হিউম্যান বডির মানুষের প্রত্যেকটা অংশ গবেষণা করো। এটার সৃষ্টির রহস্য ঘাটতে গেলে তুমি নিতান্তই আল্লাহকেই খুঁজে পাবা। কারণ এই গঠন আল্লাহ ছাড়া কারো পক্ষে দেয়া সম্ভব নয়। আর ওরা হচ্ছে বিভিন্ন তত্ত্ব অনুমান করে। যাই হোক, তোমরা যারা ছোট ছোট স্টুডেন্ট ছিলা, তোমাদেরকে হচ্ছে আমি সচেতন করার জন্য আমি আমার যতটুকু সম্ভব, আমার এন্ড থেকে আমি আবার যতটুকু সম্ভব, আমি যখন এই টপিকসগুলো আসে শুধরে দেওয়ার চেষ্টা করি। কষ্টের কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমি যখন ছোট ছিলাম আমাদের অনেক স্যাররাই বলতো এগুলো তো হয়তো হতে পারে, এগুলোর বিরুদ্ধে যে কথাগুলো আছে সেগুলো খুবই স্ট্রং, কিন্তু তারা তখন সেগুলো সম্পর্কে পড়াশোনা করতো না ওইভাবে, এবং তারা জানাতো না আমাদের। তো আমরা ছোটবেলায় এগুলো কিছুটা বিশ্বাস করে ফেলতাম। আল্লাহ মাফ করুন আমাদের। তোমাদের মধ্যেও এই কথাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তোমাকে শুধরে দিচ্ছি, তুমি তোমার বন্ধুকে শুধরে দিবা। তোমার অনেক বাবা, তোমার অনেক মামা, তোমাদের অনেক আঙ্কেল, তোমাদের অনেক আন্টি, তাদেরকে হচ্ছে যারা শিক্ষিত, ওয়েল এডুকেটেড, তাদের অনেককে দেখবা তোমরা বিবর্তনে বিশ্বাস করে তারা, অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে। বিবর্তনে বিশ্বাস করলে তারা নাস্তিক হয়ে যাচ্ছে, তারা ধর্ম হারিয়ে ফেলছে। সুতরাং তোমার দায়িত্ব হতে পারে, তুমি আল্লাহর একজন দায়ী হিসেবে, ইসলামের একজন হচ্ছে দায়ী হিসেবে তুমি এই কাজগুলো করতে পারো, মানুষদেরকে একটু সচেতন করতে পারো তুমি। যাই হোক, মাইটোকন্ড্রিয়ার যে অবস্থানটা আমি বলছিলাম, মাইটোকন্ড্রিয়ার অবস্থানটা আমি একবার বলে দেই। কিছু ব্যতিক্রম ছাড়া উদ্ভিদ আর প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। সকল উদ্ভিদ আর প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া আছে। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তবে কিছু প্রকৃত কোষ যেমন ইউক্যারিওটিক বা কিছু প্রকৃত কোষ যেমন ট্রাইকোমোনাস, মনোসার্কোমোনয়েডস ইত্যাদি প্রোটোজোতে ইত্যাদি সুকেন্দ্রিক কোষ, নিম্ন শ্রেণীর প্রাণী প্রোটোজোতে মাইটোকন্ড্রিয়া ছিল না। উদ্ভিদ প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু প্রকৃত কোষ যেমন ট্রাইকোমোনাস, মনোসার্কোমোনয়েডস এগুলো মাইটোকন্ড্রিয়া থাকে না। তারপরে শুরু হলো আবিষ্কার হওয়ার পরেই বিবর্তন বিজ্ঞানীরা এইটার সাথে ওইটার লেজ জোড়া দেয়, ওইটার সাথে ওইটার লেজ জোড়া দেয়। ডারউইন অনেকগুলা মিথ্যা কথা বলেছিল। ডারউইন অনেকগুলা মিথ্যা কথা বলার আগে ল্যামার্ক অনেকগুলা মিথ্যা কথা বলেছিল। ল্যামার্ক নাস্তিকবাদের প্রতিষ্ঠা করেছিল। ল্যামার্ক বলেছিল তোমার প্রবল ইচ্ছার কারণে তুমি যে কোনো অঙ্গ তৈরি করতে পারবা। ল্যামার্কেরটা খুবই গাঁজাখুরি গল্প, যদিও এখনো ল্যামার্কের তত্ত্ব বইতে দেয়। ল্যামার্কের কথাগুলো তোমার ক্লাস 3, তোমার 2-3 ক্লাসের পড়া তোমার ছোট ভাই বোনগুলো শুনলেও হাসবে। ল্যামার্কের মতে তোমার প্রবল ইচ্ছার ফলে তুমি যে কোনো অঙ্গ তৈরি করতে পারবে। তখন এক বিজ্ঞানী বলেছিল, তাহলে আমার তো ছোটবেলা থেকে আমার প্রবল ইচ্ছা, আমি আকাশে উঠতে চাই, আমার তো ডানা তৈরি হলো না। ল্যামার্কে লাথি মেরে ফেলে দিয়েছিল এই বিজ্ঞানী। তারপরে ডারউইন আটলান্টিক মহাসাগরে জাহাজে, প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে জাহাজ দিয়ে 5 বছর ঘুরেছিল। 5 বছর ঘুরে ঘুরে গাছা খেয়েছে আর কিছু মিথ্যা কথা লিখেছে। ডারউইন বানিয়েছিল এরকম লেজওয়ালা মানুষ থেকে, লেজওয়ালা কোনো পূর্বপুরুষ থেকে মানুষের সৃষ্টি। ডারউইনের এই কথাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে বিজ্ঞানীরা। কারণ লেজওয়ালা মানুষ থেকে যদি এরকম আধুনিক মানুষের সৃষ্টি হয়, তাহলে যে চেঞ্জের দরকার, এটার জন্য যত সময় দরকার, সেই সময় পৃথিবীর বয়স আজকে যত, তার তুলনায় আরো কয়েক গুণ বেশি সময় দরকার। ডারউইনকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল। তারপরে আসলো অগাস্ট ভাইসম্যান, আরো নাস্তিক তত্ত্বের আধুনিক কথা। যখন ডিএনএ আবিষ্কার হলো, তখন ওরা মানে এক একটা আবিষ্কার হয় আর হচ্ছে ওরা নাস্তিক তত্ত্বের নতুন নতুন কথা যোগ করে। বর্তমানে অগাস্ট ভাইসম্যানের যে কথাগুলো, বিবর্তন হচ্ছে বিভিন্ন সময়ে এক একটা জীব তৈরি হয়েছে, সেটাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। কারণ ভূতাত্ত্বিক স্কেলে জানা গিয়েছে 90% জীব, এই পৃথিবীতে যত জীব আছে 90% জীব প্রায় একই সময়ে পৃথিবীতে এসেছে। এই পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে 90% জীব একসাথে পৃথিবীতে এসেছে। কে পাঠিয়েছে? আল্লাহ ছাড়া আর কে পাঠাতে পারে বলো? একসাথে জীবগুলো সৃষ্টি হয়, বিবর্তন বলে না। অনেক আস্তে আস্তে একটার পর একটা তৈরি হয়েছে। তোমাদের সবার পূর্বপুরুষ ছিল অ্যামিবা ব্যাকটেরিয়া। সেই অ্যামিবা ব্যাকটেরিয়া থেকে আস্তে আস্তে বড় হতে 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 মাছ হলো। মাছ থেকে ব্যাং, ব্যাং থেকে টিকটিকি পাখি, তারপর হচ্ছে লেজওয়ালা জীব, তারপর লেজওয়ালা থেকে তুমি। অথচ ভূতাত্ত্বিক স্কেলে বর্তমানে প্রমাণিত 90% এই পৃথিবীর জীব সব একসাথে একই জায়গায় তৈরি হয়েছিল। বিবর্তন মিথ্যা প্রত্যেকটা ক্ষেত্রে।
তারপরে তোমাদের বইতে এই মিথ্যা কথা, এগুলার যে ভুল সেই তত্ত্বগুলো না দিয়ে বিবর্তনকে সত্য বানানোর চেষ্টা করে। কারণ তোমাদের বইগুলা লিখেছে যারা, তারা আদতেই নাস্তিকদের টাকা খেয়ে তারা এই বইতে নাস্তিক তত্ত্ব ঢোকাতে চায়, তারা নাস্তিক হয়েছে, আমাদেরকে হচ্ছে সেই রাস্তায় নিতে চায়। সাবধান থাকো ছোট ছোট ছেলে মেয়েরা। সুরাইয়া কাদের বলছে আপনার ওই গ্রুপে জয়েন করতে পারি কিনা। ওই ডক্টর ফয়সাল বায়োলজি, অনলি ডক্টর ফয়সাল বায়োলজি সবার জন্য উন্মুক্ত। ওইখানে যারাই রিকোয়েস্ট পাঠায় সবাইকে অ্যাপ্রুভ করা হয়, এটা সবার জন্য ওপেন। এখানে মুজিবুর রহমান বলছে স্যার মাইটোকন্ড্রিয়া যেসব কোষে থাকে না তাদের কোষের কার্যক্রম কিভাবে চলে। এটা একটা ভিন্ন কোশ্চেন। মাইটোকন্ড্রিয়া যেসব কোষে থাকে না তাদের কোষে কাজ চলে কিভাবে। আসলে যে সকল কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না তাদের দেহে মাইটোকন্ড্রিয়া মেইন কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। ওদের শক্তি উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয় না। ওদের কোষ ঝিল্লি থেকে কিছু বিশেষ এনজাইম তৈরি হয় যেটা শক্তি উৎপাদনের কাজ করে দেয়। মুজিবুর রহমান আইডি থেকে প্রশ্ন এসেছে যে স্যার যাদের মাইটোকন্ড্রিয়া নাই, যেমন প্রোক্যারিওটিক কোষ, তারপরে হচ্ছে ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েড, যাদের মাইটোকন্ড্রিয়া নাই তারা শক্তি উৎপাদন করে কিভাবে, তারা টিকে আছে কিভাবে। হ্যাঁ, তোমার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের দেহে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, আর হচ্ছে যাদের মাইটোকন্ড্রিয়া নাই তারা হচ্ছে প্লাজমা মেমব্রেন থেকে কিছু এনজাইম নিঃসৃত হয় কোষ ঝিল্লি থেকে, সেটা দিয়ে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো তারা করে নেয়। তা আল্লাহ প্রত্যেকটা জায়গায় সেটআপ রেখে দিয়েছে কিভাবে কিভাবে কাজ হবে। মুজিবুর রহমান তোমার প্রশ্নের অ্যান্সার পেলে তুমি হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবা। মাসফিয়া করে মোহনে বলছে আমাদের বই থেকে এগুলো সরানো হচ্ছে না কেন। আমি তোমাদেরকে বলতে চাই আমি একজন সাধারণ শিক্ষক, আমি হচ্ছে এর বেশি করতে পারি না। আমি তোমাদেরকে সচেতন করতে পারি। তোমাদের অনেক বাবা মারা বড় বড় পর্যায়ে আছে, কারো বাবা মা হচ্ছে বড় বড় সচিব, কারো বাবা মা শিক্ষা অধিদপ্তরে আছে, কারো বাবা মা হচ্ছে এমপি মন্ত্রী লেভেলে আছে, কারো বাবা মা এমনও আছে আমার কাছে পড়ে যারা হচ্ছে পুলিশের বড় বড় হচ্ছে এসআই ডিআইসি লেভেলে আছে। আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের বাবা মাকে বলো, একটু একটু করে বলতে বলতে হয়তো প্রশাসন লেভেলে তোমাদের বাবা মারা যারা উন্নত পর্যায়ে উঁচু স্থানে আছে তারা হয়তো এই বইটাকে সংস্করণ করতে পারবে। একটু একটু করে তোমরা চেষ্টা করো। আধুনিক সমাজের এই যুব সমাজ তোমরাই যদি চেষ্টায় নামো, ইনশাল্লাহ একদিন আমাদের বই থেকে এগুলো আমরা দূর করতে পারবো। বিশ্বের অনেক দেশে এই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাদের বই থেকে, কিন্তু দুর্ভাগ্যজনিত বিষয় আমাদের দেশে উন্নত বিজ্ঞানী সায়েন্টিস্ট না থাকলেও এই তত্ত্বগুলোকে নিয়ে তারা হচ্ছে এখন আমাদের বইতে দিচ্ছে। তাহলে বিবর্তনে এই কথাগুলো আমরা বললাম, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অবস্থান বললাম। তোমরা যারা আমার সাথে লাইভে আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাও এই এতটুকু টপিক ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি নেক্সট টপিকে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে রাফাতুল ফারা বলছো যে আমাদের ক্লাস আবার কবে থেকে শুরু হবে। আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস হবে। আজকের ক্লাসটা ঈদের আগে শেষ ক্লাস, এবং ঈদের পরে কবে শুরু করব এটা হচ্ছে কথা। ঈদের পরে আমি ইনশাআল্লাহ 3 দিন ছুটি নেব। ঈদের পরে 3 দিন ছুটি নেব। এখন হচ্ছে আমি বলতে পারছি না কবে শুরু করব, তার কারণ হচ্ছে ঈদ আসলে কত তারিখে হবে এটা এখনো শিওর না। আমাদের 30 রোজা হবে না 29 রোজা হবে আমরা শিওর না। ঈদের পরে 3 দিন ছুটি নিব ইনশাআল্লাহ, তারপর থেকে আবার শুরু করতে পারবো। তো 3 দিনের বেশি আমি নিব না ইনশাআল্লাহ ঈদের পরে। তো কবে থেকে শুরু করি সেটা আমি গ্রুপে আগে নোটিশ দিয়ে জানিয়ে দিব ইনশাআল্লাহ। গ্রুপে লক্ষ্য রাখবা, তাহলে তোমরা জানতে পারবা যে কবে থেকে আবার শুরু করে দিচ্ছি। তো আসো আজকের শেষ আলোচনাটা আমরা করে দেই, যে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বা মাইটোকন্ড্রিয়ার কাজটা বা মাইটোকন্ড্রিয়ার তাৎপর্য নিয়ে কথা বলতে চাই। এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা, আমি যদি বলি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাও ভুল হবে না, কারণ অসংখ্যবার বোর্ডে এসেছে এই প্রশ্নটা, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তি ঘর বলা হয়। আমরা এখানে দেখতে চাই যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে জীবের শ্বসন কাজে সাহায্য করা, মানে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনে সাহায্য করা। আমাদের দেহে শক্তি উৎপাদিত হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, কথাটা বোঝার চেষ্টা কর। তুমি যে খাবার খাও সেই খাবার কি তোমাকে শক্তি দিতে পারবে? নো। সেই খাবারের শক্তি তৈরির কিছু উপাদান রয়েছে, কিন্তু আল্লাহ তোমার দেহে দিয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ছাড়া তোমার দেহে শক্তি উৎপাদিত হবে না। মাইটোকন্ড্রিয়ার সাহায্যে তোমার দেহে শক্তি উৎপাদিত হয়। মাইটোকন্ড্রিয়া ছাড়া তোমার দেহে শক্তি উৎপাদন সম্ভব নয়। তাহলে আমি তোমাকে একটু বলতে চাই যে মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে এই শ্বসন বা শক্তি উৎপাদনে সাহায্য করে। তুমি 1 গামলা ভাত খেয়েছো, 1 গামলা ভাত খেয়েছো, এই ভাত তোমার দেহে কোনো কাজ করতে পারবে না, কোনো শক্তি তৈরি করতে পারবে না মাইটোকন্ড্রিয়া ছাড়া। তাহলে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া শ্বসন কাজে সাহায্য করে। এই মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করছে
এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কিভাবে শক্তি উৎপাদনে সাহায্য করে সেটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে বলে শ্বসন প্রক্রিয়া। যেমন শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদিত হয়। তোমরা যেরকম গাছের ক্ষেত্রে শুনেছো যে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি হয়, তাহলে খাদ্য তৈরির প্রক্রিয়া সালোক সংশ্লেষণ, আর শক্তি উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে শ্বসন। শ্বসনের ধাপ হচ্ছে চারটা ধাপে শ্বসন প্রক্রিয়া ঘটে। ধাপ 1 2 3 4 চারটা ধাপে শ্বসন প্রক্রিয়া ঘটে। ধাপ 1 এর নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ধাপ 2 হচ্ছে অ্যাসিটাইল CoA সৃষ্টি, ধাপ 3 হচ্ছে ক্রেবস চক্র, ধাপ 4 হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে শ্বসন ক্রিয়ার ধাপ হচ্ছে চারটা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল CoA, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। যার মধ্যে শ্বসনের প্রথম ধাপ, এটার বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটেই না। প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের কোনো বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটবে না, কিন্তু শ্বসনের বাকি তিনটা ধাপের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে। শ্বসনের চারটা ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, অ্যাসিটাইল CoA, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এগুলো সব মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে, স্যার শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তাহলে এই ধাপটা ঘটে কোথায়? তোমাদের এই প্রশ্নের অ্যানসার হচ্ছে গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, কিন্তু এটা ঘটছে সাইটোপ্লাজমে। তাহলে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটছে না, এই বিক্রিয়াগুলো ঘটে সাইটোপ্লাজমে। তাহলে প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, এই বিক্রিয়াগুলো ঘটতেছে সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস তাহলে আমাদের আলোচনায় আসার দরকার নাই, কারণ এটা আমাদের মাইটোকন্ড্রিয়ায় ঘটছে না। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল CoA এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল CoA এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এজন্য এই দুইটা ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটছে, গুরুত্বপূর্ণ দুইটা ধাপ। অ্যাসিটাইল CoA 2 নাম্বার ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র 3 নাম্বার ধাপ, মনে রাখো। চতুর্থ ধাপ ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এটাও মাইটোকন্ড্রিয়ায় ঘটে। কথা হচ্ছে ক্রেবস চক্রকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এজন্য ক্রেবস চক্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বলা হচ্ছে। তোমরা জানো শক্তি উৎপাদনের একক হচ্ছে এটিপি। আমাদের দেহে শক্তি উৎপাদনের একক হচ্ছে এটিপি। ফিজিক্সে শিখেছো শক্তির একক হতে পারে জুল, ক্যালোরি, কিলো ক্যালোরি। ফিজিক্সে শিখেছো শক্তির একক হতে পারে জুল, কিলো জুল, ক্যালোরি, কিলো ক্যালোরি এগুলো। বায়োলজিতে শক্তির একক হচ্ছে এটিপি। বায়োলজিতে আমাদের দেহে শক্তির একক হচ্ছে এটিপি। শ্বসনে মোট এই চারটা ধাপের মাধ্যমে মোট 38 এটিপি শক্তি উৎপাদিত হয়, যেখানে গ্লাইকোলাইসিসে উৎপাদিত হয় 8টা এটিপি, অ্যাসিটাইল CoA ধাপের মাধ্যমে তৈরি হয় 6টা এটিপি, ক্রেবস চক্রের মাধ্যমে তৈরি হয় 24টা এটিপি। তুমি দেখতে পাচ্ছ 38টা এটিপির মধ্যে 24 আর 6 30 আর 8 হচ্ছে 38। গ্লাইকোলাইসিসে 8টা, অ্যাসিটাইল CoAতে 6টা, ক্রেবস চক্রে 24টা। সবচেয়ে বেশি শক্তি তৈরি হলো ক্রেবস চক্রে, সবচেয়ে বেশি শক্তি তৈরি হলো ক্রেবস চক্রে, সবচেয়ে বেশি শক্তি তৈরি হলো ক্রেবস চক্রে। আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই এটিপি গুলো তৈরির কাজে সাহায্য করে। ইলেকট্রন প্রবাহ তন্ত্র নিজে কোনো এটিপি তৈরি করে না, বাকি ধাপগুলোতে এটিপি তৈরিতে সাহায্য করেছে। তাহলে শ্বসনে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয় ক্রেবস চক্রে, এজন্য এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একাই ক্রেবস চক্র তৈরি করে। যেটা বলছিলাম যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় বলে ক্রেবস চক্র শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব এনজাইমগুলো, উৎসেচকগুলো মাইটোকন্ড্রিয়ায় থাকে, তাই ক্রেবস চক্রের বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতেই ঘটতে হবে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কোথায় ক্রেবস চক্র ঘটার জন্য এনজাইমগুলো থাকে? তোমরা দেখতে পাচ্ছ বৃন্তযুক্ত গোলাকার বস্তুগুলোকে বলা হয় অক্সিজোম। বৃন্তযুক্ত এই গোলাকার বস্তুটাকে আমি যদি বড় করে দেখাই, এই হচ্ছে সেই বৃন্তযুক্ত গোলাকার বস্তু যেটাকে আমরা অক্সিজোম বলি। এই অক্সিজোমের ভিতরে আমি ঢুকে দেখেছি, অক্সিজোমের আমি মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে দেখেছি বৃন্তযুক্ত গোলাকার বস্তু যাকে অক্সিজোম বলে। আমি এই অক্সিজোমের ভিতরে ঢুকে গিয়েছি, অক্সিজোমের গোলের ভিতরে ঢুকে গিয়েছি। গোলের ভিতরে ঢুকে আমি দেখি ওরে বাবা, এখানে কত এনজাইম রয়েছে, কত এনজাইম এবং কোএনজাইম রয়েছে। এই এনজাইম এবং কোএনজাইম গুলো শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনে সাহায্য করে। তুমি বলতে চাচ্ছ এনজাইম তো বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, বুঝলাম, কোএনজাইমটা আবার কি? এনজাইমের তুলনায় আরো শক্তিশালী এনজাইমকে বলে কোএনজাইম। যে এনজাইমগুলো অনেক বেশি শক্তিশালী তাদেরকে বলে কোএনজাইম। তাহলে মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে ঢুকে আমি দেখেছি 14 রকম এনজাইম থাকে আর 70 রকম এনজাইম থাকে, 14 রকম কোএনজাইম থাকে, যেটা শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনে সাহায্য করে। এই এনজাইম বা উৎসেচক ছাড়া মাইটোকন্ড্রিয়ার ক্রেবস চক্র ঘটতেই পারবে না। ক্রেবস চক্রের সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়, যেটা মাইটোকন্ড্রিয়া ছাড়া এই ক্রেবস চক্র সম্ভব নয়। মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমের ভিতরে এই এনজাইম কোএনজাইম ছাড়া এই বিক্রিয়াগুলো ঘটা সম্ভব নয়। মাইটোকন্ড্রিয়ার সাহায্যে উৎপাদিত শক্তি দ্বারা আমাদের সকল কাজ সম্পাদিত হয়। তোমরা দেখবা যে সারা দিন রোজা রেখেছো, অনেক কষ্ট করে সারাটা দিন রোজা রেখেছো, তুমি যখন ইফতারি করো, ইফতারি করার সময় যখনই তুমি খাবার খাচ্ছ, খাবার খাওয়ার পরে তোমার কি তৈরি হচ্ছে? খাবার খাওয়ার পরে দেখবা তোমার
শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, খাবার খাওয়ার সময় শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, তোমার বাবা অফিস থেকে এসে গোসল করে ফ্রেশ হয়ে ইফতারি করতে বসেছে, ইফতারি করার সাথে সাথে ঘাম বের হচ্ছে, মাথা শার্ট সব ভিজে যাচ্ছে, কেন? তখন তুমি চলে আসো মাইটোকন্ড্রিয়ার কাছে। মাইটোকন্ড্রিয়া খাবার খাওয়ার পরে সেই খাবার থেকে শক্তি উৎপাদনের কাজ করছে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করছে, সাথে সাথে তুমি ঘেমে যাচ্ছ, তোমার আব্বু পুরা ঘামতেছে, চোখ মুখ দিয়ে পানি বের হচ্ছে, পুরা একদম মাথা কপাল সব ভিজে যাচ্ছে। আব্বু তোমাকে বলবে যে বাবা ইফতারি করার সাথে সাথে এরকম গরম লাগছে কেন, আমি এরকম হচ্ছে, আমার ঘাম বের হচ্ছে কেন, আমার পাঞ্জাবিটা পুরো ভিজে গেল। তুমি বলবা বাবা তুমি খাবার খাওয়ার সাথে সাথে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের কাজ শুরু করছে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করছে, তোমার যে গরম, তোমার যে ঘাম বের হচ্ছে, এগুলো শক্তি বের হচ্ছে বাবা, আমি দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করছে। এজন্য তোমার বাবা বলবে ও এজন্যই তোমার বইতে একদিন লেখা দেখেছিলাম মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদনের কেন্দ্র বলা হয়। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদনের কেন্দ্র। মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস বা শক্তি উৎপাদনের কেন্দ্র। তোমরা বাংলাদেশে যেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গেলে দেখবা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাইরে লেখা আছে পাওয়ার হাউস। সাবধানে থাকেন, কারণ এখানে হচ্ছে বিদ্যুৎ রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর বাইরে পাওয়ার হাউস লেখা থাকে। ঠিক একই রকম আমাদের দেহে এরকম শক্তি তৈরির কেন্দ্র হচ্ছে পাওয়ার বা শক্তি তৈরির কাজ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদনের মেইন কেন্দ্র। যেটা বলছিলাম আরেকবার বলে আমি শেষ করে দিচ্ছি। তোমরা যারা লাইভে আছো প্রথমে আগে জানিয়ে নাও আমাকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তারপরে আমি আরেকবার রিপিট করব ইনশাআল্লাহ। এখানে মুজিবুর রহমান বলেছে ধাপ 2 আর 3 এর যে কাজটা একসাথে লিখেছি ওটা বুঝে নাই। আমি এখানে খুব ইজি ভাবে লিখেছি, প্রথম ধাপের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। 2 নম্বর ধাপ অ্যাসিটাইল কোয়ে, দ্বিতীয় ধাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে। মুজিবুর রহমান তুমি যেহেতু বুঝতেছো না, তুমি আরেকটা লাইন লিখে নাও যে দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে এবং 2 আর 3 ধাপের মধ্যে যে প্রবলেমটা তোমাদের হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, মনোযোগ দাও। যারা বুঝতেছো না তারা আরেকটা লাইন লিখে নাও। মাইটোকন্ড্রিয়ার প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের কোনো বিক্রিয়া, মানে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের কোনো বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, এটা তো ক্লিয়ার। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। মানে দুইটা ধাপের কথা আমাদের বইতে একটা লাইনে বোঝাচ্ছে, তাই আমিও একটা লাইনে লিখছি যে দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। মানে 2 নম্বর ধাপ 3 নম্বর ধাপ দুইটাই মাইটোকন্ড্রিয়াতে ঘটে, এটাই ওরা বোঝাতে যাচ্ছে। সেখানে লিখেছে দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র, অর্থাৎ 2 আর 3 নম্বর ধাপের সকল বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। মুজিবুর রহমান, তারপরে সানি খান, মোহাম্মদ সানি খান, তোমরা কোশ্চেন করেছিল, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে এখন কমেন্টস করে জানাও। সুরাইয়া কাদের বলেছে আমাদের পরীক্ষায় মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, এই কোশ্চেন আসলে কি এভাবে লিখবো কিনা? অবশ্যই এভাবে লিখবা এবং আমি যেভাবে পয়েন্ট করে সাজিয়ে দিয়েছি সেভাবে লিখতে পারো এবং তোমরা এখানে এই চিত্রটাও দিতে পারো। এখানে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র কেন বলা হয় এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। তখন তোমরা লিখবা যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে জীবের শ্বসন কার্যে বা শক্তি উৎপাদনে সাহায্য করে। শ্বসনের ধাপ 4টা, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। যার মধ্যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের কোনো বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, প্রথম ধাপের বিক্রিয়াগুলো ঘটে সাইটোপ্লাজমে। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এবং ক্রেবস চক্র, তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এর বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র, এদের সকল বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ইলেকট্রন প্রবাহ তন্ত্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ক্রেবস চক্র ঘটার জন্য যত এনজাইম, যত উৎসেচক লাগবে সব মাইটোকন্ড্রিয়াতেই পাওয়া যায়। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ছাড়া সম্ভব নয়। ক্রেবস চক্র ঘটার জন্য মাইটোকন্ড্রিয়াতে এনজাইমগুলো থাকে এই অক্সিজমের গোলাকার বস্তুর ভিতরে। অক্সিজমের গোলাকার বস্তুর ভিতরে আমি ঢুকে দেখেছি বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম পাওয়া যায়। শ্বসনে মোট 38 অণু এটিপি তৈরি হয়, যার মধ্যে গ্লাইকোলাইসিসে তৈরি হয় 6 অণু এটিপি, এই গ্লাইকোলাইসিসে তৈরি হয় 8 অণু এটিপি, অ্যাসিটাইল কোয়েতে তৈরি হয় 6 অণু আর ক্রেবস চক্রে তৈরি হয় 24 অণু। ইলেকট্রন প্রবাহ তন্ত্র নিজে কোনো এটিপি তৈরি করে না, কিন্তু বাকি ধাপগুলোকে এটিপি তৈরিতে সাহায্য করে। সবচেয়ে বেশি শক্তি 24 অণু এটিপি তৈরি হচ্ছে ক্রেবস চক্রে। তাই ক্রেবস চক্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটা মাইটোকন্ড্রিয়া ছাড়া সম্ভব নয়। মাইটোকন্ড্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়, এই শক্তি জীব তার বিভিন্ন কাজে খরচ করছে। মাইটোকন্ড্রিয়াই যেহেতু শক্তি উৎপাদন করে, এইজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস অফ সেল।
যারা লাইভে আছো এবং যারা আমার সাথে এখনো সংযুক্ত আছো তারা আমাকে কমেন্টস করে জানাও তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো এখন ক্লিয়ার হয়েছে কিনা। যারা লাইভে আছো কমেন্টস করে জানাও তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা। রূপম বণিক বলছে পাওয়ার হাউস অফ সেল বড় হয় কেন, এটার অ্যানসার আসলে কি পুরাটুকু দিতে হবে কিনা? অবশ্যই পুরাটুকু দিতে হবে। আচ্ছা, এখানে কমেন্টস করছে যে সুরাইয়া কাদের কমেন্টস করছে স্যার শ্বসনে কোন ধাপে কত এটিপি তৈরি হয় এটা তো বইতে দেওয়া নাই। অ্যাকচুয়ালি আমি তোমাদের বইয়ের বাইরে খুব বেশি ইনফরমেশন কখনোই দেওয়ার চেষ্টা করি না। তুমি যদি চতুর্থ অধ্যায় খুলে বসো, তুমি যদি তোমার বইয়ের 4 নম্বর অধ্যায়ে যাও, 4 নম্বর অধ্যায়ে গেলে দেখবা এই কথাগুলো লেখা আছে। 4 নম্বর অধ্যায় থেকে আমি এই ইনফরমেশন গুলো তোমাদের দিয়েছি। তোমাদের বইয়ের বাইরের ইনফরমেশন আমি আলোচনা করিনি, যাতে তোমাদের হচ্ছে বইয়ের ইনফরমেশন গুলোই আমি তোমাদের দিয়েছি। তোমরা যদি তোমাদের বইতে 78 পৃষ্ঠা খুলে বসো, তোমাদের বইতে 78 পৃষ্ঠা খুলে বসলে দেখতে পাবা শ্বসনের কোন ধাপে কতগুলো শক্তি তৈরি হয় সেগুলো দেয়া আছে। সুতরাং সুরাইয়া কাদের তোমার মন খারাপ করার কিছু নেই যে আমি বইয়ের বাইরের কোনো ইনফরমেশন দিচ্ছি কিনা। বইয়ের ইনফরমেশনই বিভিন্ন অধ্যায় থেকে এনে আমি গ্যাদার করি তোমাদের জন্য। আচ্ছা, এখানে প্রশ্ন করছে রূপম বণিক যে 3 নম্বরটা আরেকবার বুঝালে ভালো হয়। 3 নম্বরটা সবচেয়ে ইজি কথা, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়, মানে মোট 38টা এটিপি তৈরি হয় শ্বসনে, যার মধ্যে 24টাই ক্রেবস চক্র তৈরি হয়। এর জন্য ক্রেবস চক্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আর ক্রেবস চক্রে অনেক বিক্রিয়া ঘটে। রূপম বণিক বুঝতে পারতেছে না, কারণ ক্রেবস চক্রে অনেকগুলো বিক্রিয়া ঘটার জন্য অনেক এনজাইম লাগবে। ও ক্রেবস চক্রটা বুঝতে পারছে না, ওকে ক্রেবস চক্র একটু দেখাই দিই আমি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সংগঠিত হওয়া একটা ক্রেবস চক্র, বিরাট একটা চক্র। এই ক্রেবস চক্রের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য এনজাইম এখানে অংশগ্রহণ করছে। প্রায় আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 10টার মতো এনজাইম এখানে অংশগ্রহণ করছে। এখানে অসংখ্য এনজাইম অংশগ্রহণ করছে। এই এনজাইম বা উৎসেচক গুলো ক্রেবস চক্র ঘটার জন্য যত এনজাইম লাগছে, এই যে মাঝখানে যেগুলো লেখা আছে সব এনজাইম, এই যে মাঝখানে লেখা আছে যেগুলো সব এনজাইম, এই ক্রেবস চক্র ঘটার জন্য যত এনজাইম লাগবে এই এনজাইমগুলো সব সাপ্লাই করছে মাইটোকন্ড্রিয়া। তাহলে বিরাট একটা চক্র হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র ঘটার জন্য যত এনজাইম লাগবে সব মাইটোকন্ড্রিয়ায় থাকে। ক্রেবস চক্রের একটা বিক্রিয়া ঘটতে পারবে না মাইটোকন্ড্রিয়ার এই এনজাইম গুলো ছাড়া। এই এনজাইম গুলো মাইটোকন্ড্রিয়ার অক্সিজেনের ভিতরে সাজানো থাকে। এনজাইম এবং কোএনজাইম গুলো মাইটোকন্ড্রিয়ার অক্সিজেনে সাজানো থাকে, যেটা দিয়ে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো সুন্দরভাবে সংগঠিত হয়। ক্রেবস চক্রের সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় মাইটোকন্ড্রিয়া ছাড়া ক্রেবস চক্র কোনোদিন করতে পারবে না। মাইটোকন্ড্রিয়ার এই গুরুত্বপূর্ণ উৎপাদিত শক্তিগুলো দিয়ে আমরা আমাদের বিভিন্ন কাজ করি। আমি এখন কথা বলছি, এই শক্তি তৈরি করে দিয়েছে আমার মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্রের মাধ্যমে। তোমরা ক্লাসে লেখালেখি করছো, তোমার এই শক্তি তৈরি করে দিয়েছে মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্রের মাধ্যমে। রূপম বণিক তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাও। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি সবার ক্লিয়ার হয়েছে, আর কারো প্রশ্ন আমি পাচ্ছি না। তাহলে আমি বলতে চাই আজকে আমাদের ঈদের আগে শেষ ক্লাস, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তোমাদের নামাজ রোজা সব কবুল করুন এবং আমাদেরও হচ্ছে নামাজ রোজাগুলো কবুল করুন, এটার জন্য দোয়া চাচ্ছি। এবং সবার কাছে আমি বলতে চাই যে রমজান মাসে তোমরা এতটাই হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আল্লাহর কাছে যে আল্লাহ এরপর থেকে রমজান থেকে এটাই শিক্ষা নেই যে এরপর থেকে আমরা আর নামাজ মিস করব না, ফরজ রোজাগুলো মিস করব না। কারণ রমজান মাসের থেকে পরে আমরা যদি শিক্ষা নিতে না পারি তাহলে রমজান মাসের এই রোজার কোনো গুরুত্ব বহন করে না। দেখতে পাচ্ছ যে আমরা কতটা অসহায়ের মতো ঘরে বসে থাকি, আমাদের সচলভাবে চলাচল করার মতো অবস্থাটা নাই। সামান্য একটা করোনা ভাইরাসের এই ছোট্ট ভাইরাস যাকে চোখে দেখা যায় না, তার কাছে মানুষ কতটা অসহায়। তো মানুষ এতটা অসহায়, মানুষ এতটাই হচ্ছে দুর্বল, তারপরেও মানুষ বুঝতে পারে না যে এই পৃথিবী কিভাবে চলছে। তোমার বাংলাদেশের পুরো একটা কন্ট্রোল ব্যবস্থা একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী, একজন সচিবের হাতে থাকে। তো এই বিশ্বের কন্ট্রোল কারো কাছে নাই, বিশ্বটা এমনি চলতেছে। সূর্য, গ্রহ, নক্ষত্র, চন্দ্র সবকিছু কি তুমি মনে করতেছো এমনি চলতেছে? কেন এদের মধ্যে সংঘর্ষ হয় না? নিশ্চয়ই আল্লাহ এদেরকে হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এবং আল্লাহ যখন চাইবে তখন এগুলোর মধ্যে বিস্ফোরণ ঘটবে, আল্লাহ তখন এগুলোকে ধ্বংস করে দিবে কিয়ামতের দিন। তো কিয়ামতের আগ পর্যন্ত আমাদের ফরজ কাজগুলো করে যেতে হবে। তোমার ফরজ দায়িত্ব নামাজ রোজা, তারপরে হচ্ছে যাদের হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পর্দার বিষয়টা, এগুলো ফরজ কাজগুলো অবশ্যই তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও আল্লাহর কাছে যে আল্লাহ এই রমজানের পর থেকে আমরা আমাদের হচ্ছে ভুলগুলো জন্য ক্ষমা চাই এবং পরবর্তীতে এই ভুলগুলো আর করব না, এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এবং তোমাদের জন্য রইল অসংখ্য দোয়া, আল্লাহ যাতে সবাইকে হচ্ছে হেদায়েতের রাস্তায় নিয়ে আসে, সবাই যাতে ইসলামের পথে থাকতে পারো এবং সবাই রমজানের পর থেকে নামাজটা কেউ ছাড়বা না, এতটুকু হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হও। যদি খুব বেশি কষ্ট হয়ে যায় পরীক্ষার প্রেশারের কারণে, অ্যাটলিস্ট ফরজ নামাজটা হলেও কেউ ছাড়বা না। ফরজ নামাজটা কেউ
ছাড়বা না, যত কষ্টই হোক। সংক্ষেপে ফরজ নামাজটা হচ্ছে আদায় করার চেষ্টা করো রমজানের পর থেকে, কখনোই এটা ছাড়বা না তোমরা। এই প্রতিজ্ঞাটা আল্লাহর সাথে হচ্ছে করো এবং আল্লাহর কাছে তৌফিক চাও, এবং এভাবে রমজানের পর থেকে তুমি তোমার রেগুলারিটির মধ্যে এই জিনিসটা নিয়ে আসো। দেখো, পড়াশোনার মাঝখানে মাঝে মধ্যে আমাদের বোরিং লাগে, মাঝে মধ্যে আমাদের কষ্ট লাগে, পড়াশোনা করতে মনে চায় না, হতাশা চলে আসে। তখন তুমি যদি একটু নামাজ করার জন্য একটু অজু করো, অজু করার পরে একটু নামাজ পড়ো, তখন দেখবা তোমার যে হচ্ছে হতাশা ছিল, তোমার মধ্যে যে হচ্ছে পড়ার মধ্যে একটা কি বলে অনীহা চলে এসেছিল, সেটা চলে যাবে ইনশাল্লাহ। এবং আল্লাহ যে তোমাকে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বটাও তোমার পালন করা হয়ে গেল। আল্লাহ বলেছে তুমি করো না, সব কাজই করো, তোমার দুনিয়ার যা যা কাজ দরকার করো, কিন্তু আল্লাহ তোমাকে সংক্ষিপ্ত একটা দায়িত্ব দিয়েছে, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ফরজ নামাজটার জন্য আল্লাহ তোমাকে জবাবদিহি করতে হবে যে ফরজ নামাজ পড়েছো নাকি পড়ো নাই। তো এই জবাবদিহিতা থেকে অবশ্যই তোমরা হচ্ছে এই পথে থাকার চেষ্টা করো, আল্লাহর পথে থাকার চেষ্টা করো। সবার নামাজ রোজা যা যা করেছো আল্লাহ সবগুলো কবুল করুন, আমার জন্য দোয়া করবা। এবং হচ্ছে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে আবার ঈদের পরে। তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে ইনশাআল্লাহ আবার ঈদের পরে। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।